স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সিটি নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে প্রার্থী ও কর্মীরা। নানা স্লোগানের প্রচারণা চালালেও ভোটারদের নাগরিক সেবা বাড়ানোর নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। এসব নিয়ে আজকের আলোচনা প্রচার শুরু। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এবং সাংবাদিক ও কলামিস্ট মহিউদ্দিন খান মোহন। স্বাগত আপনাদের। আমি জনাব আহমদ হোসেন আপনাকে জানতে চাইবো যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রচার শুরু করলেও বিরোধী প্রার্থীরা এখনো নির্বাচনী মাঠে নেই। এদিকে সরকার দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করছে। এই অবস্থায় নির্বাচনের সুযোগের সমতা কিভাবে নিশ্চিত করা সম্ভব? জনাব আহমদ হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনি ডেকেছেন আমাকে আপনার এই অনুষ্ঠানে এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমার অভিমত তুলে ধরতে পারছি। এই জন্য আমি আপনার কাছে আপনাকে ধন্যবাদ। এখন আপনি যে কথাটি বলেছেন, বিরোধী প্রার্থীরা এখনো নির্বাচনের মাঠে নেই। এক কথায় বলতে চেষ্টা করেছেন, আমার যতটুকু বুঝতে চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সমান সুযোগ। এক কথায় লেভেল প্লেইং ফিল্ড। বিষয়টি সেরকম, মানে সকলের সুযোগ, সমান সুযোগকে এনশিওর করা, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইট ইজ নট মাই ফাংশনিং, ইট ইজ নট মাই ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট সেখানে ইলেকশন কমিশনকে সাপোর্ট দেবে, রাইট, সহযোগিতা করবে, বাট এটাকে এনশিওর করবে ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশনের নীতিমালা আছে, বিধি আছে, আইন আছে। সে আইন, বিধি, নীতিমালার বাস্তবায়ন তারা করবে। সেই ক্ষেত্রে যদি কোনো বিধির লঙ্ঘন হয়, আইনের লঙ্ঘন হয়, কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার ব্যবস্থা গ্রহণ করার অধিকার আছে এবং ক্ষমতা আছে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, প্রিন্টিং মিডিয়ায় দেখেছি যে কিছু কিছু প্রার্থীকে তারা সকোজও করেছে। এগুলো কিন্তু প্রিভেন্টিভ ব্যবস্থা, এগুলো কিন্তু আপনার প্রতিকারমূলক ব্যবস্থা। সুতরাং আমার কাছে মনে হচ্ছে একটি কথা হয় যে মর্নিং শোজ দি ডে, সকালটি বলে দেয় দিনটি কেমন যাবে। সুতরাং ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটি, প্রাথমিক যে অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে যে তারা পারঙ্গম। তারা ইলেকশনটা করতে। আপনার আওয়ামী লীগের সরকার আমলে আমরা আসলে বিভিন্ন ধরনের নির্বাচন দেখেছি, বিভিন্ন রকম নির্বাচন হতে দেখেছি। আমরা এই নির্বাচনটি কিরকম নির্বাচন হতে দেখবো? অন্য বড় সিটি কর্পোরেশনগুলি যেভাবে হয়েছে সেরকম, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের মতো, 5 জানুয়ারি নির্বাচনের মতো, কিরকম আপনার মনে হয়? আমাদের আওয়ামী লীগের আমলে তো আপনি বহু রূপের নির্বাচন দেখেছেন। জি, আপনি দেখেছেন 5 তারিখের নির্বাচন, জানুয়ারি, জি, যেটা ছিল চ্যালেঞ্জিং নির্বাচন। সংবিধান রক্ষা খুব হবে চ্যালেঞ্জ কি ছিল হবে না, না। 154 জন নির্বাচন না, হয়ে গেছে। সংবিধান রক্ষা হবে কি হবে না, সংবিধান লঙ্ঘিত হবে কি হবে না, নির্বাচন আগেই সেখানে রক্ষা হয়ে গেছে। সেখানে আপনার পেট্রোল বোমার উত্থান হবে না, সেখানে শান্তির উত্থান হবে, গণতন্ত্রের জয় হবে না, সেখানে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসবে। সেই ক্ষেত্রেই তো আমরা জয় করেছি। এই জয় জনতার, এই জয় গণতন্ত্রের। সুতরাং এই চ্যালেঞ্জ, শুনেন, পৃথিবীতে সব দেশে, সব যুগেই, সব কালেই রাষ্ট্রনায়ক যারা, তারা কিন্তু চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিন্তু তারা রাষ্ট্রনায়ক হয়েছেন, তারা সাকসেস হয়েছেন, সফল ব্যক্তিত্ব। এই চ্যালেঞ্জ নিয়ে আপনার কাছে আমি আবার আসবো আহমদ হোসেন ভাই। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনিও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, অংশ নেয়ার আপনি শেষ মুহূর্তে সরে আসলেন কেন? আপনার নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি হয়ে দাঁড়ালো যাতে আপনি নির্বাচন? ধন্যবাদ। এটা আমার মনে হয় আপনি হয়তো জানেনও যে নির্বাচনে আমার দল, আমি যে পার্টি করি, যেহেতু পার্টি মেম্বার হিসেবে অনুমোদন নিতে হয়, আমাদের পার্টিরই ঢাকা জেলা কমিটির, নগর কমিটির বক্তব্য ছিল আমি নির্বাচন করি। আমি সম্মতিও দিয়েছিলাম। কিন্তু আমরা এখন রাজনীতিতে আপনি জানেন যে জোট পলিটিক্স করছি সিপিবি এবং বাসদের। তা আগে থেকেই এরকম একটা ভাবনা ছিল যে আমরা একদিকে ইলেকশন করব, তারা একদিকে। তো উত্তরে আমাদের প্রার্থী অনেক আগে থেকেই প্রস্তুতি ছিল 2012 সালে। এই বিবেচনায় আমাদের অন্য যে শরিক সংগঠন বাসদ, তারা এই অঞ্চলে নির্বাচন করার ব্যাপারে একটা দৃঢ় অবস্থান নিল যে নির্বাচন আমরা করতে চাই। সো আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিলাম যদিও এখানে বাসদ নির্বাচন করে তাহলে সিপিবি নির্বাচন করবে না, মানে সিপিবির সমর্থিত প্রার্থী করবে না। এই বিবেচনায় দলই আমাকে বলেছে যে ঠিক আছে, ওটা বাসদ করুক। এটা আমার ব্যক্তিগতভাবে কোনো খেদি নেই, কারণ যেহেতু আমাকে নির্বাচন করার কথা হয়েছিল, অ্যাকচুয়ালি এটা একটা রাজনৈতিক আন্দোলনের অংশ হিসাবে। সেই বিবেচনায় যেহেতু দল আমাকে মনে করেছে, আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। সিপিবি বাসদের এই নির্বাচনী যেটি কি রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা কাজে লাগানোর সম্ভাবনা কতটুকু? না, আমি মনে করি হ্যাঁ, সেটি আমরা চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টার আমি 2টা পয়েন্ট মাত্র বলি। আপনি একটু আগে শুরু করলেন যে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে। আমার কাছে মনে হয় যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডটা পেতাম, শব্দটা খুব সচেতনভাবে আমি বলছি, যে তাহলে আমরা অনেক বেশি কাজে লাগাতে পারতাম। কিন্তু সেটা আমরা পাচ্ছি না, হয়তো সম্ভাবনা এই জন্য অত বেশি পারবো না।
কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারবো। ছোট্ট করে বললে এটাই বলি, যেমন ধরুন লেভেল প্লেইং ফিল্ডের যেটা আওয়ামী লীগ বিএনপি ওরিয়েন্টেড যে ধারণা, তার সাথে আমাদের ধারণা ভিন্ন। ভিন্ন বলতে খুব সহজে বললে, যেমন ভোট দেওয়ার যেমন অধিকার আছে সাংবিধানিকভাবে, আমার কিন্তু ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ভোট করার অধিকার আছে, কিন্তু ভোটের সিস্টেমটা এমনভাবে করে দেওয়া হয়েছে মনোনয়নে অনেক টাকা লাগে। আপনি দেখবেন যে ভোট আমাদের নির্বাচন কমিশন বলছে আমি যখন ঘোষণা করব তখন থেকে তুমি প্রচার করতে পারবে না, আগে কি করলা দেখবো না, তার আগে কোটি কোটি টাকার খেলা হয়ে গেল। রাইট। সুতরাং টাকার খেলা এবং এখনো পর্যন্ত নানা মাত্রায় চলছে। আপনি দেখবেন বলা হচ্ছে আমি সন্ত্রাসী অমুক টমুক এগুলো দেখবো না, কিন্তু নানাভাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা অতীতের অভিজ্ঞতা দেখি, আপনি আগেও বললেন নানা মাত্রায় আমরা দেখেছি, তখন দেখবেন এইগুলোর একটা কি বলবো যে আমরা নগ্ন রূপটা দেখতে পাবো। আমরা দেখতে পাবো যে এখানে সাম্প্রদায়িকতার ব্যবহার, আঞ্চলিকতার ব্যবহার। যদিও আমি নির্বাচন কমিশনকে আমি প্রাইমারি ধন্যবাদ জানাই যে ঢাকার একটি ঘটনায় এই ধরনের মসজিদকে ব্যবহার করে যেটা হচ্ছিল তারা চিঠি দিয়েছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু আমি চাই যে এইটা তারা যদি অব্যাহত রাখতে পারে ভালো। আরেকটা প্রশাসন, সেই প্রশাসন এখন তো আমরা দেখলাম যে ওই চট্টগ্রামে সরকারের একজন মন্ত্রী তিনি বললেন যে কোনোভাবে জিতে আসতে হবে। এখন যদি সিগন্যালের ধরন এরকমের থাকে তাহলে প্রশাসনিক কারসাজির সুযোগও কিন্তু থেকে যাবে। অর্থাৎ এই ধারাগুলো না থাকলে আমরা লেফটরা অন্ততপক্ষে যে সুযোগগুলো ব্যবহার করতে পারতাম ওইটা অত হয়তো পারবো না, কিন্তু তারপরে আপনাদের কল্যাণে এবং জনগণের কাছে যেহেতু আমরা যেতে পারবো, আমরা আমাদের যে বিকল্পের বক্তব্যটা এটা তুলে ধরতে পারবো। জনাব আহমেদ হোসেন ভাই, আপনি এটা একটু খেয়াল করবেন। আপনি বলছেন নির্বাচনী কমিশন যে আছে, নির্বাচন কমিশন তারা খুব পারঙ্গম, কিন্তু আমরা দেখছি যে কোনো ভাবে জিতে আসার ঘোষণা আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে পাচ্ছি। এটার ব্যাখ্যা নিশ্চয়ই আপনি দিবেন। আমি একটু জনাব মহিউদ্দিন খান মোহনের কাছে যেতে চাই যে 3 মাস আন্দোলনের পরে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে মনোযোগী হওয়ার একরকম ঘোষণা দিল, যদিও উত্তরে তাদের প্রার্থীকে এখনো ঠিক করতে পারেনি। বিএনপি কি নির্বাচনে করার মতো প্রস্তুত দল কিনা? ধন্যবাদ আপনার চমৎকার উপস্থাপনার জন্য এবং প্রশ্নের জন্য। থ্যাংক ইউ। যে বিএনপি কিন্তু নির্বাচনের দল, বিএনপি নির্বাচনের দল এবং বিএনপি সবসময় নির্বাচনে প্রস্তুত যে কোনো মুহূর্তে, যদি নির্বাচনের সুযোগ না অধিকারটা আমার যে নির্বাচনে, অনেকে বলে নির্বাচনের সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করে আমাকে নির্বাচনী কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে। আমি সুযোগ কথাটায় বিশ্বাস করি না, আমার অধিকার, আমার রাইট। সংবিধান আমাকে অধিকার দিয়েছে অবাধে আমার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। অন্য একজন যারা ক্ষমতা আছে তারা যে সুযোগ, যে অধিকারটা ভোগ করবে, আমি সেই অধিকারটা ভোগ করতে চাই। আমি কোনো কারো কাছে সুযোগ চাই না, সুযোগ আমার দরকার নাই, আমার অধিকারের বাস্তবায়ন চাই। তাহলে আমি নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারবো। বিএনপি নির্বাচনে প্রস্তুত সবসময়, বিএনপি নেতাকর্মীরাও নির্বাচনে প্রস্তুত। এক্ষেত্রে আপনি উত্তরের কথা বলেছেন, উত্তরে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয় নাই। বিএনপির প্রার্থী তো বলা যাবে না, কারণ বিএনপি তো প্রার্থী দিতে পারে, সমর্থন দেওয়ার ব্যাপারটা, সমর্থন কাকে দিবে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। দক্ষিণে সমর্থন অলরেডি পাওয়া গেছে, মির্জা আব্বাস সাহেবকে দেওয়া হয়েছে, এটা ঠিক আছে। উত্তরের প্রার্থী যাকে সমর্থন দেওয়ার কথা ছিল, প্রচারিত ছিল, আব্দুল আওয়াল মিন্টু সাহেব, ওনার নমিনেশন পেপারটা দুঃখজনকভাবে বাতিল হয়ে যাওয়ায় একটা ত্রুটির জন্য এখন প্রশ্ন দেখা দিয়েছে কাকে নমিনেশন দেওয়া যায়, মানে সমর্থন দেওয়া যায় বিএনপির পক্ষ থেকে। সেক্ষেত্রে আব্দুল আউয়াল মিন্টু সাহেবের ছেলে আছে তাবিদ আউয়াল, কোনো রাজনীতি করেন নাই কোনোদিন। ঠিক আওয়ামী লীগের ক্যান্ডিডেট আনিসুল হক সাহেবও যেমন কোনোদিন কখনো রাজনীতি করেন নাই, ব্যবসায়ী মানুষ। তাবিদ আউয়ালও ব্যবসায়ী মানুষ। দুজনই নতুন এই নির্বাচনী প্রক্রিয়ায়। সেক্ষেত্রে আমি অন্তত মনে করি একজন ব্যক্তিগত, মানে একজন পার্সন হিসাবে, যে এক্ষেত্রে বোধহয় বিএনপির তাবিদ আউয়ালকে সমর্থন মাহিবি চৌধুরীকে বিএনপি সমর্থন দিতে পারে, এরকম কথা অনেকগুলি সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আসছে বিভিন্ন মাধ্যমে আসছে যে মাহিবি চৌধুরীকে বিএনপি সমর্থন দিতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার একটা অথেন্টিক নিউজ নয়। রাইট। আর তবে আমি মনে করি নৈতিক কারণেই বিএনপির মাহিবি চৌধুরীকে সমর্থন দেওয়া উচিত নয়। কেন, যদি খুব সংক্ষেপে একটু বলেন? খুব সংক্ষেপে বলবো, আমাকে একটু সময় দিবেন শুধু। আমি কয়েকটা কারণ সামান্য যে কেন দেওয়া যায় না। এক নম্বর হলো যে আপনি আমি বলছি এক নম্বর হলো বিএনপি সম্পর্কে তাদের অতীত ভূমিকা, বিএনপি থেকে তার পিতা বের হয়ে যাওয়ার পরে তার ভূমিকা। 2 নম্বর হলো মাহিবি চৌধুরী বিএনপির লোক নয়। সে যদি মেয়র নির্বাচিত হয়, সে বিএনপির মেয়র হবে না, হবে বিকল্প ধারার মেয়র। আচ্ছা। আর দ্বিতীয় হলো নগরবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে বিএনপিকে দেখতে হবে, এটা বিচার করে দেখতে হবে কতটুকু আছে, সেটা বিবেচনা করতে হবে। 3 নম্বর আরেকটা হলো যে উনি এই মাহিবি চৌধুরী এবং তার পিতা বদরুদ্দোজা চৌধুরী
বিএনপিতে কিন্তু বিতর্কিত, অনেক নেতাকর্মীর কাছে গ্রহণযোগ্য নয় তারা। বিএনপিতে যার গ্রহণযোগ্য, ফলে বিএনপিতে ওনাকে যদি সমর্থন দেয়, বিএনপির একটা বিরাট অংশ নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবে, তারা আসলে কাজ করবে না। বিএনপিতে গ্রহণযোগ্য নেতা আসলে কে এই মুহূর্তে? বিএনপির বিভিন্ন নেতা, যেমন ধরুন বেরিসা মওদুদ আহমেদের কথা যদি আমরা বলি, বেরিসা মওদুদ আহমেদ এখন বিতর্কিত, বেরিসা রফিকুল ইসলাম মিয়া একসময় বিতর্কিত ছিলেন, হান্নান শাহকে নিয়ে বিতর্ক কিন্তু 2007-এর আগে শেষ হয় নাই। রাজনীতিবিদদেরকে নিয়ে তো বিতর্ক থাকবেই, সেটা আর বিতর্ক নতুন করে থাকবে, বলে। কিন্তু বিএনপির প্রতি- এখন হচ্ছে বিএনপি এক সময় যারা বিএনপির অন্যে লালিত পালিত, বিএনপির দ্বারা সৃষ্ট, না, তারা যখন এইটা খুবই ফিউডাল কথা হচ্ছে, না। বিএনপির অন্যে লালিত পালিত, এটা আমি জানি না প্রিন্স ভাই, না, এটা অন্যে লালিত এটা- পালিত বলতে আমি এটা রূপক অর্থে ব্যবহার করছি। না, রূপক অর্থেও আসলে না, অনেক কারণ সময় এটা হচ্ছে যারা এক সময় বিএনপির পরিচয়ে পরিচিত হয়েছে সারা জাতির কাছে, তারাই যখন বিএনপির ক্ষতি করেছে এক সময় এবং বিএনপিকে ধ্বংস করার জন্য হেন প্রচেষ্টা নাই যেটা করেনি, জি। তাদেরকে তো বিএনপি সমর্থন করতে পারে না, আমরা তো এটা আমি দেখেছি মনে যে করি। আমরা তো দেখেছি যে যদি একই কথা বলা হয় তাহলে বদরুদ্দোজা চৌধুরী সম্পর্কে যদি এই কথা বলা হয়, সাবেক রাষ্ট্রপতি অলি আহমেদ সম্পর্কেও একই কথা বলা একই যায়, কথা বলবো। কিন্তু অলি আহমেদকে তো এখন বিএনপির খুব কাছাকাছি লোকই মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে। মানে সবই রাজনীতির রাজনীতির এদিক ওদিক। মোহন ভাই, আমি আবার আপনার কাছে আসবো। যে প্রশ্নটি প্রিন্স ভাই তুলেছিলেন, আহমেদ ভাই আপনি যদি এটি একদম খুব টু দ্য পয়েন্ট জবাব দিতেন। আমরা কিন্তু সরকারের শীর্ষ পর্যায় থেকে নানা ধরনের হুমকি ধামকি দেখছি, জিতে আসতে হবে, জিততেই হবে যে কোনো প্রকারে, এইগুলি এক ধরনের সিগন্যাল দিচ্ছে কিনা? আমরা দেখেছি যে ঢাকা উত্তর দক্ষিণে চট্টগ্রামে যখন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেছেন, তাদের সঙ্গে কতজন লোক আসলে গিয়েছে? না, আপনার পাঁচজনের বেশি যাওয়ার বক্তব্যটা কথা না। আমি বুঝেছি যে এটা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সংজ্ঞাটা ভিন্ন। শীর্ষ নেতৃত্ব বলতে যাকে বোঝায় সেটা একজন। একজন। আর বাকিরা সবাই না, শীর্ষ বলতে একজন কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাদেরকে কি বলবো? আওয়ামী লীগের একজন নেত্রীকে কি বলবো? আবিধানিক অর্থে যদি আপনি আওয়ামী লীগের আর কেউ যদি আওয়ামী লীগের জন্য আপনার- অবশ্য আলাদা অভিধান আছে, কিন্তু আমরা এমনি শীর্ষ না না, নেতৃত্ব বলতে- অভিধানটা আওয়ামী লীগের জন্য হবে কিনা, অভিধান যেটা আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, কারণ এখন সূর্য পূর্ব দিকে উঠে, এটা আমার ক্ষেত্রে যেটা সত্য আপনার ক্ষেত্রে সেটা সত্য। Right. সুতরাং এখানে অভিধান আপনার ক্ষেত্রে যেটা সত্য আমার ক্ষেত্রে একই কথা। Right. সুতরাং এই ক্ষেত্রে কোনো আপনার আমার মধ্যে বিতর্ক নেই বা ভাগাভাগিও নেই। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিচ্ছিন্নভাবে কে কি বলেছে সেটা কথা নয়। কথা হচ্ছে এখন যদি কেউ বলে যে ঠাকুর গড়ে কে রে কলা আমি খাই না, এটা উত্তর দিতে আমি দিতে পারবো না। না, আমাদের এখন তাহলে আপনি প্রশ্ন হচ্ছে- স্পেসিফিক এখন চট্টগ্রামের ওই specifically- মন্ত্রীর কথা বলেন যিনি বলেছেন না। যে জিতে আসতে হবে। না, জিতে আসার বিষয়টা কোন স্পিড থেকে তিনি বলেছেন, এখন আমি আবার স্পিরিট দেখবো। স্পিডটা আমাদের দেখতে হবে। আমরা বলি, আমরা যখন বক্তৃতা করি যে আমাদের জিততে হবে, জেতার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অভিধানের স্পিরিটের আরেকটা অর্থ আছে যে ভূত। না। আমরা এই সবকিছুর মধ্যে ভূত দেখলে তো- না না না, ভূত নয়। আমার স্পিরিটটা তো আমি যখন আমি কর্মীদের কথা বলবো, কর্মীদেরকে আমি উজ্জীবিত করব, তখন আমার জয়ের লক্ষ্যে কর্মীদেরকে উজ্জীবিত করব। আমার স্পিরিট তখন সেটা থাকবে যে আমরা জিততে হবে, জেতার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে। এই কাজের স্পিরিটটাকে যদি আপনি অপব্যাখ্যা করেন বা বিকৃতভাবে এটাকে ব্যাখ্যা করেন, তাহলে সেখানে কিন্তু আপনি আমার এটাকে বলছেন কাজের স্পিরিট এবং একে প্রশাসনকে কোনোভাবে প্রভাবিত করা Never কোনো- impossible। এবং প্রভাবিত এইটাই করার যদি কোনো- হতো তাহলে আপনি চট্টগ্রামে আগের নির্বাচনে কি আমরা প্রথমবার ক্ষমতায় আসলাম তো আমরা হেরে গেছি, কিন্তু আমরা যদি কারচুপি করে নির্বাচনে হতো তাহলে গাজীপুর জিততে পারতাম। আমরা আমরা চেষ্টা করেছিলেন, হয়তো জিততে পারেন নাই। কোনটা? এই যে উদুর পিন্ডি বুদুর গাড়ে পড়ে গেলেন, তারপরে পাটা উপরে রাখলেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি। প্রিন্স ভাই, আপনি যদি একটু বলতেন যে আমার কাছে কিন্তু এটি একটি খুব অসম নির্বাচন মনে হয়। আপনি জানেন যে উত্তরে 50 লাখ, দক্ষিণে 30 লাখ, তার মানে আমার যদি 50 লাখ টাকা খরচ করার সাধ্য না থাকে তাহলে আমাকে একটা খুব অসম লড়াইয়ের মধ্যে রাখতে হবে। এটির বিরোধিতা আমরা সেই অর্থে করছি কিনা, আপনি কিভাবে দেখছেন এই লড়াইকে? আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে।